রূপকথার মতো এক রাতে চাঁদ যেন রূপোর তৈরি একটি নৌকা করে আকাশে ভেসে বেড়াচ্ছিল। একটা বাংলো ঘরের পাশে একটি বাগান ছিল। সে বাগানে ফুল ফোটে রাঙা চাঁদনি। সে বাগানে কাজ করছিল এক পরী। হঠাৎ তার মনে হলো সে জমিনের দুনিয়াটা একটু ঘুরে দেখে আসতে। যেমন ইচ্ছা তেমনই কাজ। সে জমিনে উড়াল দিয়ে বেড়াচ্ছিল। এভাবে সে মনের আনন্দে সময় কাটাচ্ছিল। এত রাতে হঠাৎ জানালা দিয়ে একটা আলোর ছটা আসতে দেখে সে দেখে একটা ছেলে আপন মনে টেবিলের ওপর কি যেন আঁকিঝুঁকি করছে। তার কাছে এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল। অনেকক্ষণ তাকিয়ে দেখছিল। তারপর সে ছেলেটি হারিকেনটি বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আর সে পরীটিও চলে যায়। পরীটার নাম হলো আঁখি। সে খুবই চঞ্চল প্রকৃতির একটা পরী। সেদিন সে যে ছেলেকে দেখেছে তার নাম হলো রাজ। সে তার বাবা মায়ের একমাত্র ছেলে। অনেক বছর আগেই তার বাবা মারা গেছে। মায়ের অত্যন্ত আদরের ছেলে সে। এদিকে আঁখি সেদিন রাজকে দেখে যাওয়ার পর তার রাজকে ভালো লাগে। তার সাথে সে বন্ধুত্ব করতে চায়। একদিন রাজ তার বাড়ির পাশে থাকা একটা পুকুর পাড়ে বসে ছিপ ফেলে মাছ ধরছিল। আর এমন সময় পরীটি আবার আসে। এবার সে মানুষের মতো বেশ ধরে ছদ্মবেশে আসে। সে এসে রাজের পাশে বসে। রাজের সাথে পরিচয় হয়। প্রথমে রাজ অনেক লজ্জা পায়। সে তার সাথে কথা বলতে সংকোচ বোধ করতে থাকে। কিন্তু এভাবে প্রায় প্রতিদিনই রাজ যখন একা একা থাকে তখন সে রাজের সাথে দেখা করে তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করে। একসময় রাজেরও আঁখিকে ভালো লাগতে শুরু করে। তারপর একদিন আঁখি তার আসল পরিচয় বলে। সে বলে, আমি আসলে অন্য জগতের। রাজ অবাক হয়ে জিজ্ঞেস করল, ও অন্য জগতের মানে? তখন আমি বললাম, আমি আসলে একজন পরী। পরী চেনো? পরী যাদের পাখনা থাকে, যেখানে সেখানে ঘুরে বেড়ায়, আমি সেই পরী। রাজ অবাক হয়ে যায়। তুমি আমার কাছে কেন আসছো? আমি তো মানুষ। তখন পরী বলে, তাতে কি হয়েছে? তোমাকে তো আমি বন্ধু মনে করি। বন্ধুত্বে মানুষ আর পরীর কি আছে? এভাবে তাদের বন্ধুত্ব ভালোই চলতে থাকলো। রাজকে সে অনেক গল্প বলতো। রাজও বেশ মনোযোগ দিয়ে তা শুনত। প্রতিদিন নিয়ম করে তারা দেখা করত। আঁখি চলে আসতো রাজের কাছে। এভাবে তারা একসময় একে অপরের প্রতি আরও দুর্বল হতে থাকে। একদিন রাজ আর আঁখি কথা বলছিল। সেদিন বিকেল পরে সন্ধ্যা হয়ে আসছিল। রাজ, আঁখি জানো, প্রতিদিন আমি নিয়ম করে অপেক্ষা করি কখন তোমার সাথে আমার দেখা হবে। আজকে তোমাকে দেখতে কেমন লাগবে? এসব হাজারটা প্রশ্ন আমার মনে হতে থাকে। কেন এমনটা হচ্ছে আমার, আমি জানি না। এসব শুনে আঁখি প্রথমে হেসে দেয়। তারপর সে বলে, তাহলে আর কাল থেকে আসবো না, তোমার আবার অসুখে ধরে যাবে। তখন রাজ বলে, না এমনটা করো না। আচ্ছা যাও, আর কিচ্ছু বলবো না। আমি হেসে বললাম, ঠিক আছে মশাই, কাল আসবো আবার। এ বলে আঁখি চলে যায়। চলে যাওয়ার পর থেকে আঁখিরও মনে মনে অনেক খারাপ লাগতে থাকে রাজের জন্য। এভাবে তাদের বন্ধুত্ব আস্তে আস্তে প্রেমে রূপ নিতে থাকে। তারা একজন অপরজনকে ছাড়া ভালো থাকতে পারছিল না। এমনই এক সন্ধ্যায় রাতে রাজ তাদের বাড়ি থেকে একটু দূরে এক নিরিবিলি জায়গায় বসে আঁখির জন্য অপেক্ষা করছিল। অতঃপর আঁখি আসে। তারপর তারা গল্প করতে থাকে। আঁখি তার জগতের অলৌকিক সব কথা বলতে থাকে। তাদের বসবাস আসমানে। যে কোনো সময় তারা রূপ বদল করতে পারে। তারও একটা পরিবার ছিল। তার পরিবারের সবাই তারা একসাথে থাকত। এক রাতে ঘটে যায় এক বিপত্তিকর ঘটনা। পরীর জগতে থাকা সত্ত্বেও তার মা ছিল খুবই ন্যায়পরায়ণ একজন। পরিবারের সবাইকে তিনি আগলে রাখে। এক রাতে আসমানে ঘটে যায় ভয়ঙ্কর বিপদ। সেটা নিয়ে সে রাজকে গল্প বলে। আঁখি ও তার বোন পাখি একদিন বসে বসে গল্প করছিল। গল্পটা ছিল মানুষদের নিয়ে। মানুষদের মাঝে ও তাদের মাঝে কয়েকজন খারাপ মানুষও রয়েছে। তারা আমাদের খারাপ মনে করে। আমাদের প্রতিটি জিনিস তারা খারাপভাবে দেখে। তারা ভাবে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। আমরা সবসময় তাদের খারাপ করে থাকি। তাই তখন তার মা এসে বলে, আজকে আসমানের কেলেঙ্কারি বেঁধে যাবে। আসমানের সাম্রাজ্যের প্রধান ঘোষণা দিয়েছে, আজ থেকে আসমানের কেউ আর জমিনে যেতে পারবে না, কখনোই না। কারণ জমিনের মানুষ আমাদেরকে ভালো চোখে দেখে না। তারা আমাদের খারাপ ভাবে। তাই একসময় তারা আমাদের অনিষ্ট করে ফেলতে পারে। এবং এই অনিষ্ট এতটাই ভয়াবহ হবে যে আমরা কেউই বেঁচে থাকতে পারবো না। পাখি তখন বলে, কিন্তু মা, জমিনেও তো ভালো মানুষ রয়েছে। তারা আমাদেরকে অনেক উপকার করে থাকে। তারা আমাদের নিয়ে ভাবে। অনেক সময় আমরা ছদ্মবেশে বের হই। তাদের অনেকে আমাদেরকে চিনে ফেলে। কই, তারা তো না করে আমাদের উপর হামলা আর না করে আমাদের সাথে দুর্ব্যবহার। তারা সবাই তো আর খারাপ না মা। তাদের মা বলে, তা ঠিক, একদিন জানতে পারবা তোমরাও।
আচ্ছা শোনো, তোমাদেরকে একটা গল্প বলি। একদিন রাতের আকাশে ঝলমল করে উঠেছিল অসংখ্য তারা। মেঘের ওপর ভেসে চলছিল দুটি পরী, সোনালী আর চন্দ্রিকা। তারা আনন্দে ভরপুর ছিল, কারণ তারা নিজেরা উদযাপন করতে চলছিল। সোনালী বলল, চন্দ্রিকা, তুমি কি দেখেছ আজ রাতে আকাশটা কত সুন্দর? চন্দ্রিকা হেসে বলল, হ্যাঁ সোনালী, আজকের আকাশের জ্যোতিরা যেন আরও উজ্জ্বল। আমি ভাবছি পৃথিবীর মানুষদের যদি আমাদের মতো এই রাতের সৌন্দর্য দেখতে পেত। সোনালী কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর বলল, তবে তাদের অনেক সময় প্রয়োজন হয় বিশ্রামের জন্য, আর আমাদের কাজ তো কেবল এই রাতের সুন্দরতা বেড়ানো। চন্দ্রিকা তার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক বলেছ, তবে আমরা কি একটু সৃষ্টির গল্প বলবো? আমাদের এই আনন্দ ভাগ করে নিতে পারলে ভালো হবে। সোনালী খুশি হয়ে বলল, অবশ্যই, তুমি তো জানো আমি মধুর কাহিনীগুলো খুব ভালোবাসি। আজকে আমাদের গল্পের শিরোনাম হবে আলোক বর্ষের রাজা। চন্দ্রিকা সুরেলা কণ্ঠে শুরু করল গল্প। একবার এক আলোকবর্ষের রাজা ছিল। তার রাজ্যে ছিল অসীম আকাশ। তার আলো এতই শক্তিশালী ছিল যে রাতে আকাশের গভীরতা আরও পরিষ্কার হয়ে উঠত। রাজা নিজে কখনোই পৃথিবীর মানুষদেরকে দেখেননি, কিন্তু তার আলো সবসময় তাদের জন্য আশীর্বাদ হয়ে থাকত। সোনালী কৌতূহলী হয়ে প্রশ্ন করল, তারপর কি হলো? চন্দ্রিকা হাসি দিয়ে বলল, একদিন রাজা সিদ্ধান্ত নিলেন যে তিনি পৃথিবীতে যাবেন। তার উদ্দেশ্য ছিল তার আলো দিয়ে পৃথিবীকে আরও সুন্দর করা। পৃথিবী দেখে রাজা উপলব্ধি করলেন মানুষদের জীবনে তার আলো কতটা গুরুত্বপূর্ণ। রাজা তাদের জন্য কিছুক্ষণ থাকলেন, আর তার আলো পৃথিবীকে সোনালী রঙে রাঙিয়ে দিলেন। সোনালী আকাশের দিকে তাকিয়ে বলল, এটা তো সত্যিই সুন্দর গল্প। মানুষরা তাদের জীবনে কখনো হয়তো আমাদের না দেখলেও তাদের জন্য আমাদের আলো অনেক কিছু করে। চন্দ্রিকা হেসে বলল, ঠিক তাই, আর এভাবেই আমরা আকাশে ভাসতে ভাসতে মানুষের জন্য আশার আলো হয়ে থাকি। তারপর দুজন পরী আকাশের উপর দিয়ে আরও কিছু সময় ভেসে গেল। আকাশের সৌন্দর্য উপভোগ করতে করতে রাত গভীর হলেও তাদের মনে এক অমলিন আনন্দ ছিল, একটি অমর গল্পের অনুভূতি। এভাবেই আসমানের পরীরা তাদের রাত কাটালো, মানুষের জন্য তাদের অদৃশ্য অথচ অমূল্য উপহার রেখে। সেদিনের গল্পটা এইভাবেই শেষ হয়ে যায়। তারপর জানো রাজ, মা আমাকে বলে অনেক পরীদের নাকি দুষ্টু অনেক জাদুকর বশ করে ফেলে। তারা পরীদের জন্য খারাপ কাজ করতে বলে। তখন রাজ জানতে চায়, আর আঁখিও তাকে সে গল্পটা বলতে থাকে। একদা একটি কাল্পনিক রাজ্য ছিল, যার নাম ছিল এলেন্ডোর। এলেন্ডোর ছিল এক রহস্যময় ও ভৌতিক শহর, যেখানে মানুষ ও পরীদের মধ্যে গাঢ় সম্পর্ক ছিল। পরীরা তাদের জাদু দিয়ে রাজ্যটির প্রতি বছরের নানান সমস্যার সমাধান করত, কিন্তু সম্প্রতি পরীদের বসের পদ শূন্য হয়ে পড়েছিল এবং এই বিষয়টি পুরো এলেন্ডোরকে উদ্বিগ্ন করে তুলেছিল। পরীদের বস নির্বাচনের জন্য রাজ্যের প্রধান জাদুকরী দিমিত্রি একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করলেন। দিমিত্রি ছিলেন একজন অভিজ্ঞ জাদুকর, কিন্তু তার হাতে ছিল একটি রহস্যময় কনসোল, যা পরীদের ক্ষমতার গভীরতা মাপতে সক্ষম। এই কনসোলটি একটি প্রাচীন মন্ত্রে পূর্ণ ছিল, যা নির্ধারণ করতে পারত যে কিভাবে একজন পরী তার ক্ষমতাকে সমাজের কল্যাণে কাজে লাগাতে পারে। প্রথম পরীক্ষা ছিল অভ্যন্তরীণ শক্তি পরীক্ষা। পরীদের মধ্যে প্রধান দুই প্রতিযোগী ছিল লামা ও মীরা। লামা, যিনি অন্ধকারকে আলোতে রূপান্তর করতে পারতেন, তার প্রদর্শনী ছিল খুবই চমকপ্রদ, কিন্তু সেই রাতে অদ্ভুতভাবে তার আলো এক অদ্ভুত রহস্যময় ছায়ার মধ্যে হারিয়ে যেতে শুরু করল। মীরা, যিনি মাটি থেকে ফুলের চাষ করতে পারতেন, তার প্রদর্শনী ছিল আনন্দময়, কিন্তু সে সময় তার ফুলগুলো হঠাৎ করে অস্বাভাবিকভাবে বিষাক্ত হয়ে ওঠে। দ্বিতীয় পরীক্ষা ছিল কৌশল ও দক্ষতা পরীক্ষা। এই পরীক্ষায় পরীদের একটি ভূতীয় সেতু নির্মাণ করতে বলা হয়েছিল, যা একটি অদৃশ্য নদীর ওপর দিয়ে শহরে প্রবাহিত হয়েছিল। লামার আলো যা সেতুর ভিত্তি তৈরি করতে সাহায্য করেছিল, রহস্যময়ভাবে এক অন্ধকার শক্তির দ্বারা বাধাগ্রস্ত হচ্ছিল। মীরা তার ফুল দিয়ে সেতুর সৌন্দর্য ও স্থিতিশীলতা বাড়ানোর চেষ্টা করল, কিন্তু সেতুর এক পাথর হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল এবং নদীর গভীরতা বেড়ে গেল। তৃতীয় পরীক্ষা ছিল মানবিকতা পরীক্ষা। এই পরীক্ষায় পরীদের একটি ভয়ঙ্কর ভূতের দ্বারা আক্রান্ত গ্রামবাসীদের সাহায্য করতে বলা হয়েছিল। লামা তার আলো দিয়ে ভূতটিকে দূর করার চেষ্টা করল, কিন্তু ভূতটি তার আলোকে শোষণ করতে লাগল। মীরা তার ফুলের সাহায্যে গ্রামের মানুষের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করল, যা ভূতের দৃষ্টি থেকে তাদের রক্ষা করল। নির্বাচনের শেষ দিনে দিমিত্রি সমস্ত পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করলেন। তার দেখা মীরার মানবিকতা এবং সাহস ছিল সত্যিই প্রশংসনীয়।
মীরা তার ক্ষমতা দিয়ে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং ভূতীয় দুর্যোগ থেকেও গ্রামবাসীদের রক্ষা করতে সক্ষম হয়েছিল। মীরা পরীদের বস হিসেবে নির্বাচিত হলো। তার নেতৃত্বে অ্যালেন্ডোরে নতুন এক যুগ শুরু হলো। মীরা পরীদের সমস্যার সমাধান করতে সক্ষম ছিলেন এবং পরীদের দক্ষতার নতুন মাত্রা যোগ করলেন। অ্যালেন্ডোরের রহস্যময় পরিবেশ আরও সুরক্ষিত ও শান্তিপূর্ণ হয়ে উঠল। মীরার নেতৃত্বে অ্যালেন্ডোরের এক নতুন যুগের সূচনা হলো। পরীরা তাদের নতুন বসের নেতৃত্বে আরও শক্তিশালী ও সংগঠিত হয়ে উঠল। জানো রাজ, এভাবে তারা নতুন জীবন পায়। এবার রাজ বলে, তাহলে তোমাদের আসমানের যে যুদ্ধ হওয়ার কথা ছিল সেটা নিয়ে কিছু বললে না কেন? আর এবার এই কথা শুনে আখির চোখে পানি চলে আসে। রাজ জানতে চায় কেন তার চোখে এমন পানি চলে আসলো। আমি তাকে অবহেলা করে চলে যেতে চাইলে তখনই রাজ তার হাত ধরে ফেলে। এবার আমি কিছুটা লজ্জাও পেলাম। রাজ তাকে এবার বুকে জড়িয়ে ধরে বলল, আখি, আমার ভালোবাসায় ভরসা রাখো। আমি তোমার গল্প শুনতে চাই। তোমার গাঁজাখুরির সব গল্পের শ্রোতা আমি হব। আমার দিকে তাকাও আখি। এবার আমি রাজের দিকে চোখ তুলে তাকাই। রাজ তার চোখের পানি মুছে দেয়। তারপর তারা একান্তে অনেক সময় কাটায়। রাজ তাকে বলে, তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাও। আমি এবার রাজের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। রাজও সে রাতে তার সাথেই থাকে। তার মুখে হাত বুলিয়ে আদরও করে দেয় সে। এভাবে ভোরের সূর্যোদয়ের সাথে রাজ ও আখি দুজনেরই ঘুম ভাঙে। আখি দেখতে পায় সে রাজকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আখি ভীষণ লজ্জায়ও পড়ে যায়। তৎক্ষণাৎ সে উঠে যায়। তখন রাজের ঘুম ভাঙে। রাজ প্রথমে অনেক ভয় পায়, যেহেতু সে কখন ঘুমিয়ে পড়ে তার ঠিক মনেও পড়ে না। তখন রাজ আখিকে বলে, আমাকে বাড়ি যেতে হবে, মা টেনশন করছে। কখন যে রাত পেরিয়ে গেল বুঝতেই পারিনি। রাজ আখিকে আদর করে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। পথের মধ্যে ঘটে যায় এক বিপত্তি। রাজ বুঝে উঠতে পারছিল না সে কি করবে। আসলে সে এটাও বুঝতে পারছিল না যে এটা আসলে কেন হচ্ছে। রাজ রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তাটা খুবই সরু, মানুষজন যাতায়াত করে না বললেই চলে সে রাস্তা দিয়ে। হঠাৎই এক দমকা হাওয়া এসে রাজকে মাটিতে ফেলে দেয়, আর সে হাওয়ার তোপে পেছন দিকে ক্রমশই সরে যাচ্ছিল। সে চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু তার কণ্ঠ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। কিছুক্ষণ পরে আবার সে একা একাই উঠে দাঁড়াতে পারে। সে বুঝতে পারছিল না কেন তার সাথে এমনটা হচ্ছে। যাই হোক, পরে সে কোনোভাবে সেখান থেকে উঠে দাঁড়াতে পারে। তারপর সে খুব সাবধানে বাড়িতে এসে পৌঁছায়। বাড়িতে আসার পর তার মা তাকে বলে যে সে কেন এমন করে হাঁপাচ্ছে, আর তার হাত পায়ে এত ধুলো ময়লা পড়ে আছে কেন। রাজ তার মায়ের কথার কোনো উত্তর দিতে পারে না। সে বলে, আসলে মা, কাল রাতে ঘুম হয়নি তো, তাই মাথাটা ঘুরিয়ে পড়ে যাচ্ছিলাম। রাজের মা বলল, তা তো হবেই, রাতে কোথায় ছিলি? এত বড় ছেলে ভর দুপুরে বাড়ি ফিরছে। রাতে কোথায় ছিল তাও নাকি সে জানে না। জানবেই বা কেমনে, বুদ্ধি তো আর হলো না এখনো। এ বলে রাজের মা চলে যায় আর তাকে বলে, যা এবার একটু আরাম করে নে। রাজ ও হাত মুখ ধুয়ে ঘুমোতে যাবে। ঠিক তখনই তার চোখের সামনে স্বপ্নের মতো দিনের ঘটনাগুলো ভাসতে থাকে। সে তখন ভয় পেয়ে যায়, হাত পা কাঁপছিল, কিন্তু তারপরেও সে সাহস পায়, কারণ এটা তার বাড়ি। তারপর রাজ তার হাত মুখ ধুয়ে ঘুমাতে যায়। ঘুমানোর জন্য সে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু চোখ বন্ধ করতেই তার সামনে অলৌকিক সবকিছু ভাসতে থাকে। বড় বড় নখওয়ালা রাক্ষসের মতো চেহারার মতো এক লোক তার চোখের সামনে ভাসতে থাকে। তারপর সে আর না ঘুমিয়ে উঠে পড়ে। তারপর সারাদিন সে ছটফট করতে থাকে, ভয়ে আর দুশ্চিন্তায়। সন্ধ্যায় একান্তে একটু শান্তিতে থাকবে, তাই সে মন ভালো করতে পুকুর পাড়ে গিয়ে বসে। পুকুর পাড়ে বসে বসে আখির কথা ভাবতে ভাবতেই আখি এসে হাজির হয়। আখি তার কাঁধে হাত রাখতেই রাজ ভয়ে চমকে যায়। তখন আখি হাসতে থাকে। হাসতে হাসতে বলে, ভয় পেলে নাকি? রাজ তখনও কোনো কথা বলছিল না। রাজ চুপচাপ খাপটি মেরেই বসেছিল। তখন আখি বলে, রাজ, কি হলো তোমার? মন খারাপ নাকি? আমি কিছু কি করেছি তোমাকে? আমার উপর রেগে আছো? সেদিন কেন তোমায় কিছু বলিনি তাই? এবার রাজ কথা বলে। রাজ বলে, আসলে আমি এটুকু বলতেই কেউ যেন তার কানের কাছে এসে বলল, রাজ চুপ থাকো, ভালো চাও তো তবে মুখ বন্ধ করে রাখো। তারপর রাজ আর কোনো কথা বলে না, সে চুপচাপ থাকে। এবার আমি বলি, বলো রাজ, কি হলো বলো, কি হয়েছে তোমার? রাজ এবারও চুপ থাকে, আর কিছুই বলে না। আর আখি বলে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না, আমি চলে যাচ্ছি।
এই বলে আখি সেখান থেকে চলে যায়, আর রাজও তাকে আটকানোর চেষ্টা করে না। একটু বাদে রাজও সেখান থেকে চলে আসে। এ রাতে রাজ একা ঘুমাতে যেতে পারে না ভয়ে। পরে তার মায়ের কাছে গিয়ে ঘুমাতে চায়। মাও তাকে ঘুম পাড়িয়ে দেয়। তার মা বলে, এত বড় ছেলে আমার, কয়দিন পর ছেলের বউ আসবে আর এখনও কিনা মায়ের সাথে ঘুমাতে চায়। তারপর তার মা তাকে রাজা রানীর গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দেয়। একটি দূরদর্শী রাজ্যে এক রাজা ও রানী বসবাস করতেন। রাজা ছিলেন অত্যন্ত সজাগ এবং দয়ালু। রানী ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও প্রেমময়। তাদের রাজ্যে শান্তি ও সুখ বিরাজ করত, কিন্তু একটি গোপন অশান্তি ছিল। রাজ্যের একটি গভীর বন ছিল, যেখানে এক রহস্যময় সোনালী ফলের গাছ দাঁড়িয়েছিল। বলা বলি ছিল যে এই ফলের চেয়েও বড় কিছু আছে। একদিন রাজা ও রানী বন পরিদর্শনের জন্য বের হলেন এবং সোনালী গাছটি দেখতে পেলেন। ফলগুলি দেখে রাজা বললেন, এই ফল যদি আমাদের রাজ্যকে আরও সমৃদ্ধ করতে পারে তবে আমরা অবশ্যই তা সংগ্রহ করব। রানী সতর্কভাবে বললেন, এই ফলের পেছনে কিছু রহস্য আছে, আমাদের সাবধানে এগোতে হবে। রাজা ও রানী মিলে ফলগুলি সংগ্রহ করলেন, কিন্তু হঠাৎ করে বনটি অন্ধকারে ঢেকে গেল এবং তাদের চারপাশে এক রহস্যময় কণ্ঠস্বর শুনতে পেলেন। কণ্ঠস্বর বলল, যদি তোমরা আমাদের উপহার নিতে চাও তবে আমাদের একটি পরীক্ষায় পাশ করতে হবে। রাজা ও রানী সেই পরীক্ষার জন্য প্রস্তুত হলেন। এইটুকু বলতেই রাজ তার মাকে বলে, আর কিছু বলো না, এবার ঘুম চেপেছে আমার। এ বলে সেবারের মতো রাজ ঘুমিয়ে পড়ে। মা কাছে থাকায় এবার সে আর তেমন ভয় পায় না। সে রাতে সে অনেক আরাম করেই ঘুমিয়ে পড়ে। আর ওইদিকে আখিও রাজকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তার কাছে মনে হয় রাজ কোনো একটা বিপদে হয়তো পড়েছে। কিন্তু কি এমন বিপদ হতে পারে? তার সাথে তো গত রাতেও আখির বেশ ভালো সময় কেটেছে। একদিনেই হঠাৎ তার কি হলো? তার মনের মাঝে তখন নানা রকম প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, কিন্তু সে কোনো মতেই কিছু করতে পারছিল না। তার কাছে সবকিছুই এলোমেলো লাগতে থাকে। তার মাঝে মাঝে মনে হয় সে রাজকে ভুলে যাওয়ার চেষ্টা করবে এবার থেকে, আর রাজের সাথে কথা বলবে না। এসব ভেবে ভেবে আখির বেশ কান্নাও পাচ্ছিল, কারণ সে ইতিমধ্যেই রাজকে ভালোবেসে ফেলেছে। রাজের সাথে কাটানোর সময়গুলো তাকে বারবার রাজের কথাই মনে করিয়ে দিচ্ছিল। নিজের পরিবারের সবাইকে হারানোর পর তার এখন একমাত্র পছন্দের কেউ হলো রাজ। সে রাতে আখি অনেক বেশি কষ্ট পায়। কান্না করতে করতে সে যে কখন রাতে ঘুমিয়ে পড়ে নিজেও তা বুঝতে পারে না। যথারীতি তার সকাল হয়। সে তার আসমানের জীবন নিয়েই ভাবতে শুরু করে। তার আসমানের সাথীদের সাথে সময় কাটায়, তাদের সাথে গল্প করে, খাবার অনুসন্ধানে বের হয় ওদের সাথে। এভাবে সে সারা দুপুর পার করে ফেলে। অবশেষে সে তার কুটিরে চলে আসে। সেখানে আসার পরেই তার খারাপ লাগা বাড়তে থাকে। সে কিছুতেই রাজকে ভুলে যেতে পারছিল না। রাজ বিকেলে এসে আবার পুকুর পাড়ে বসে থাকে। মনে মনে আখি খুঁজতে থাকে, কিন্তু বিকেল পড়ে যাবে ঠিক তখনই রাজ আন্দাজ করতে পারে তার পাশের গাছটার মগডালে আখি এসেছে। কিন্তু সে এত কাছে আসার পরেও কেন রাজের কাছে এলো না? মনে হয় আখি অভিমান করেছে তার সাথে, তাই সে তার কাছে আর এলো না। তখন রাজ গাছের তলায় এসে আখিকে ডাকে। আখি তখনও অভিমান করে বসে আছে। অবশেষে আখির রাগ ভাঙাতে পারে রাজ। আখি পরে নেমে আসে রাজের কাছে। রাজ তখন আখির সাথে কথা বলে। তারা কথা বলতে বলতে রাজের এক বন্ধু আসে। সে রাজকে দেখে অবাক হয়ে যায়। সে দেখে রাজ একা একাই কথা বলছে। তখন সে রাজের কাছে আসে। রাজের বন্ধুর কাছে আসতেই আখি তখন সে স্থান ত্যাগ করে। তখন তার বন্ধু রাজকে বলে, কিরে, তুই একা একাই কার সাথে কথা বলছিলি? রাজ ভাবে সে তো আখিকে দেখেনি, তাই আর তার কথা বলে না। সে বলে, কই না তো, হয়তো মনের ভুলে কথা বলছিলাম। রাজের বন্ধু বলল, হো আচ্ছা, আমিও ভাবলাম বন্ধুকে নাকি আবার ভূত পরি ধরল নাকি। রাজ বলল, সাজু, তুই যে কি বলিস না এসব। আরে মজা করছিলাম। তারপর বল, কেমন আছিস? দিনকাল কেমন কাটছে? রাজ বলল, এই তো সবই ভালোই চলছে। এভাবে তারা অনেকক্ষণ কথা বলে। অনেক বিষয় নিয়ে তারা কথা বলে। তারপর সাজু চলে যায়। তখন আখি একটু দূরে থাকলেও আখি তাদেরকে দূর থেকে দেখছিল সব। সাজু চলে যাওয়ার পর আখি আবার আসে রাজের কাছে। সে মূলত রাজের সাথে তার মনের কষ্টের কথাগুলো বলতে থাকে। রাজের জন্য তার অনেক কষ্ট হয়। রাজকে এখন সে আর ভুলে থাকতে পারে না। তার তো কেউ নেই রাজ ছাড়া।
এ কথা শুনে রাজ চমকে যায়। সে বলে, কেউ নেই মানে কি বলছো? আখি তখন বলে, আসলে সেদিন তোমাকে আমার জীবন নিয়ে খুব বেশি কিছু বলতে পারিনি, কারণ আমার কষ্ট লাগা শুরু হয়েছিল। পরি বলে সবাই ভাবে আমাদের আবার কিসের কষ্ট? আমাদেরও কষ্ট হয়। এ কথা শুনে রাজ তার সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়। রাজ তখন আখির হাত ধরে বলে, আমাকেও তোমার কষ্টের ভাগ দাও। তখন আখি বলে, আচ্ছা তাহলে শোনো। এক ছিল আখি নামে একটি পরী। আখি তার বোন পাখি ও মায়ের সঙ্গে এক অনিন্দ্য সুন্দর আসমানের সাম্রাজ্যে বাস করত। তাদের বসবাসের জায়গাটি ছিল শান্ত, নির্মল ও সুখময়। তবে সাম্রাজ্যের মন্ত্রীদের মধ্যে আর্দ্রতা ছিল। আসমানের রাজ্যে একদিন অরাজকতা দেখা দেয়। ক্ষুধা, সংঘর্ষ ও অসন্তোষের কারণে রাজ্যটি ক্রমেই বিশৃঙ্খলার মুখোমুখি হতে শুরু করে। একদিন আমাদের এই সাম্রাজ্যে অরাজকতা আখির পরিবারকেও আঘাত করে। হঠাৎ করে এক অভিশপ্ত ঝড় বয়ে যায়, যা আমার মা ও বোন পাখিকে সঙ্গে করে নিয়ে যায়। নিজেকে নিঃসঙ্গ ও শোক স্তব্ধ মনে হয় তখন। প্রাণঘাতী যন্ত্রণা ও দুঃখ আমাকে অশ্রুপাত করতে বাধ্য করে। এক জাদুকর আসে আমাদের বাড়িতে। মা কিছুই বুঝে উঠতে পারছিল না কি করবে। রাজ্যের অরাজকতায় আমাদের শক্তি ও তখন কাজ করছিল না। আমার মায়ের কাছে এমন এক শক্তি ছিল, যার মাধ্যমে চাইলে অনেক পরীকে একসাথে বসে আনা সম্ভব হয়। জাদুকর মূলত সেই শক্তির জন্যই মাকে বন্দি করে ফেলে। পাখি তখন মায়ের সাথে ছিল, পাখিকেও সে মায়ের সাথে বন্দি করে ফেলে। আমি তখন ঘাটে ছিলাম, এজন্য সে যাত্রায় প্রাণে বেঁচে যাই। জাদুকর আমার মা আর আমার বোনকে যে কোথায় রেখেছে তা আমি আজও জানতে পারিনি। তবে সে জাদুকর আমাকে ঠিক বশ করতে না পারলেও সে চাইবে আমার ক্ষতি করতে, তা যে কোনো উপায়ই হোক। তবে মা আমাকে কিছু শক্তি আগে থেকে দিয়ে গেছে, তাই চাইলেই সে আমাকে কিচ্ছু করতে পারবে না, যদি না আমি খুব বেশি মানসিকভাবে ভেঙে না পড়ি। তবে জানো রাজ, আমি কিন্তু এখনও অনেক শক্ত হয়ে আছি। কিন্তু আমি হাল ছেড়ে দেই না। দৃঢ় প্রতিজ্ঞা করি যে মা ও বোনকে খুঁজে বের করব এবং রাজ্যের শান্তি পুনর্স্থাপন করবে। অভিযান শুরু হয়। একের পর এক ঝড় ঝাপটা মোকাবেলা করি। হয়তো একদিন আমার পরিবারকে পুনরুদ্ধার করতে সক্ষম হব। এভাবে কথা বলতে বলতে আখি অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারপর রাজ তাকে সান্ত্বনা দেয়। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমিও তখন চলে যাই, আর রাজও তার বাসায় ফেরত চলে আসে। এভাবে তাদের বেশ কদিন ভালোই চলছিল। একদিন আখি রাজকে একটি বিশেষ জিনিস দেখায়, একটি জাদুকরী আয়না। এই আয়নার মাধ্যমে রাজ আখির জগতের সব কিছু দেখতে পেত। সে আয়নার মধ্য দিয়ে আখির সাথে কথা বলতো, হাসতো, কখনো কখনো কাঁদত। আখির যখন কেউ ছিল না, পরিবারের সবাইকে হারানোর পর আখি যখন একা একা থাকত, তখন এই আয়না তাকে সঙ্গ দিত। আয়নাটির বিশেষ গুণ হলো এটি মানুষের মতো করে কথা বলতে পারত, কথা আবেগ সব বুঝতে পারত। একদিন আখি খুব ক্লান্ত মনে বিষণ্ণতায় কাটাচ্ছে তার সময়। ঠিক সে সময় তার একজনের সাথে কথা হয়। সে আখির মাকে খুব ভালো করে চিনত। আখিদের পরিবারের সাথে তার সম্পর্কও বেশ ভালো ছিল। তার মায়ের নিখোঁজ হওয়া উনিও কিছুতেই মানতে পারছিল না। সেদিন এমন অরাজকতা সৃষ্টি না হলে হয়তো জাদুকর কিছুতেই সাহসী পেত না তার মাকে বন্দি করে রাখতে। আখির মাও লোকটিকে বেশ উপকার করেছে। এই তাই সে এসেছে এই বিপদে তার পাশে থাকার জন্য। সে এসে আখিকে বলে, তুমি কি চাও আমাকে জানাও, আমি চেষ্টা করব সেটা করার। তখন আখি তার নিঃসঙ্গতার কথা তাকে জানায়, আর উনি তাকে তার কাছে থাকা থলেটি থেকে একটি আয়না বের করে দেয় আর বলে, এই আয়নাটি আমার পিতামহ আমাকে অনেক আগেই দিয়েছিল। আমি ওনার প্রিয় একজন ছিলাম, তাই উনি আমাকে এটা দিয়েছে উহার স্বরূপ। আমার পিতামহের এই উপহারখানা যত্নে রেখো। আখি বলে, এটি কি আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবে? তাহলে দয়া করে একটু জিজ্ঞেস করুন না, আমার মা আর বোন কোথায় আছে? লোকটি বলে, না সে পারবে না। তবে তোমার মাকে একজন জাদুকর বন্দি করে রেখেছে, কারণ তোমার মায়ের কাছে ঐশ্বরিক শক্তি আছে। জাদুকর চায় না তোমার মা তার থেকে বেশি ক্ষমতাবান হয়ে যাক, কারণ এতে সে একসময় বিলীন হয়ে যাবে এ সাম্রাজ্য থেকে। তাই সে তোমার মায়ের মতো আরও অনেককে বন্দি করে রেখেছে। তারা সবাই অলৌকিক শক্তির অধিকারী ছিল। এ বলে লোকটি সেখান থেকে চলে যায়। আখি আর কিছুই তাকে জিজ্ঞেস করতে পারে না। তাদের এসব কথা রাজের কাছে অলৌকিক মনে হয়। সব শুনে রাজ বিশ্বাস করতে পারছিল না। সে আখির কাছে
প্রমাণস্বরূপ তাকে আয়নার ম্যাজিকটি দেখাতে বলে। তখন আঁখি বলে, তুমি কি জানতে চাও তার কাছে বলো। তখন রাজ বলে, আমার বাবা একদিন বাজার থেকে আসছিল, পথের মধ্যে কি হয়েছে জানি না, বাবা আর বাড়িতে আসেনি। পরের দিন ভোরে এক বাবার মৃতদেহ খুঁজে পায় এক জঙ্গলের মধ্যে। তুমি আমাকে সেদিনের ঘটনা বলতে পারবে? এসব শুনে আঁখি বলে, সেসব সে জানবে না, তবে তুমি আমাকে সময় দাও, আমি ধ্যানে বসে তোমার বাবার খোঁজ করি। এ বলে আঁখি ধ্যানে বসে যায়। ধ্যানে বসার সময় আঁখিকে অদ্ভুত মনে হয়। সে যে সত্যিকারের পৃথিবীবাসী নয় সেটা তখন রাজ বুঝতে পেরেছে। পরক্ষণেই আঁখি ভয়ানক কণ্ঠে বলল, ভয় পেও না রাজ। এ কথা শুনে রাজ আরও ভয় পেয়ে গেল। আঁখি তাকে শান্ত করার জন্য তাকে ভয় পেতে না করল। তারপর আঁখি একে একে সেদিনের তার বাবার মৃত্যুর কারণ জানাতে থাকল। তোমার বাবার পেছনে অনেক শত্রু ছিল, তা তোমার বাবা আগে থেকে জানতো না। এমনকি তোমার বাড়ির কাছের আত্মার সম্পর্কের মানুষগুলো তোমার বাবাকে শত্রু মনে করত। তারা তোমার বাবাকে মারার জন্য কবিরাজি করেছে, এক জাদুকরের আশ্রয় নিয়েছে। তারা অনেক দুষ্ট, আসমানের অলৌকিক শক্তিধারী এসবকে কাজে লাগিয়ে এমনটি করেছে তোমার বাবার সাথে। তুমি তো জানো আমরা পরীরা চাইলে হাওয়ায় মিলিয়ে যেতে পারি, হাওয়ায় থাকতে পারি ভেসে। মানুষরা আমাদের দেখতেও পারে না, তাদেরকেও তোমার বাবা দেখতে পায়নি। তোমার বাবা অনেক ন্যায়পরায়ণ ছিল, তাই তাকে সহজে ক্ষতি করতে পারেনি। কিন্তু সেদিন বাজার থেকে আসার পথে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল, আর তোমার বাবা তাড়াহুড়ো করে আসার সময় একটা দোকানদারকে তার টাকা বুঝিয়ে দিয়ে আসতে পারেনি। দোকানদার অনেক ডাকাডাকি করলেও রাত হয়ে যাচ্ছে বলে টাকা ভাঙতি নাই, তাই সে দোকানদারের কথা না শুনে চলে আসে। এতে তোমার বাবারও তেমন দোষ ছিল না। তোমার বাবা ভাবে যে পরের দিন এসে টাকাটা পরিশোধ করে দিবে, কিন্তু এটাই তোমার বাবার কাল হয়ে দাঁড়ায়। সে আসার সময় সেই মতিশল জঙ্গলের কাছে আসতেই সেই দুষ্টু শক্তি তাকে পেয়ে বসে। সে তোমার বাবাকে তুলে ধরে নিয়ে গাছের উপরে ওঠে, তারপর ওপর থেকে ফেলে দেয়। আর এভাবে এক ভয়ঙ্করভাবে তারা তোমার বাবাকে মারে। তখন রাজ কাঁদতে কাঁদতে বলে, কিন্তু তারা আমার বাবাকে কেন মারবে? বাবা তো অনেক ভালো মানুষ ছিল। প্রতিহিংসা, প্রতিহিংসা। এভাবে ভয়ঙ্কর শব্দ করতে করতে আঁখি তার আসল রূপে ফিরে আসে। সে এসে রাজকে শান্ত করার চেষ্টা করে আর বলে, রাজ এভাবে কষ্ট পেও না, তুমি কাঁদলে যে আমারও বড্ড কষ্ট হয়। এভাবে সে রাজের চোখের পানি মুছে দেয়। রাজকে বুকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। এভাবে অনেকক্ষণ পরে তার কান্না থামে। তখন আঁখিও তাকে সান্ত্বনা দিয়ে চলে যায়। আঁখি চলে যাওয়ার পর রাজও বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর তার অনেক খারাপ লাগতে থাকে। সে একা তার রুমে গিয়ে চুপটি করে বসে থাকে আর মনে মনে তার বাবার মৃত্যুর কথা ভেসে আসে। মাঝে মাঝে তার মনে প্রতিশোধ স্পৃহা জাগে, কিন্তু পরক্ষণেই তার বিবেক তাকে বাধা দেয়। সে ভাবে প্রতিশোধের চেয়ে ক্ষমা বড়, তাই সে নিজেকে সামলানোর চেষ্টা করে, শান্ত করার চেষ্টা করে। এভাবেই অনেক কষ্ট করে তার রাতটা কাটে। পরের দিন সকালে তার মা তার রুমে আসে। রাজ তখনও অনেক কষ্টে ছিল। তার বারবার বাবার কথাই মনে পড়তে থাকে। তার মা তার রুমে আসার পর সে তার মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে। কেন কাঁদছে সেটা জিজ্ঞেস করলেও সে কিছুই বলছে না, শুধু কাঁদছিলই। রাজের কান্না দূর থেকে অনুভব করতে পারছিল। আখিরও তখন অনেক খারাপ লাগছিল। সে রাজের কাছে যাওয়ার জন্য ছটফট করছিল, কিন্তু রাজের সাথে তখনও তার মা ছিল, তাই সে আসতে পারছিল না। এ সময় সে সময় কাটানোর জন্য বই পড়ছিল রাজা রানীর মেলবন্ধন নিয়ে। একটি সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী রাজ্যের রাজা সঞ্জীব ও রানী মাথুরী তাদের সুখী জীবনযাপন করেছিল। রাজ্যের শাসন, সমাজের উন্নয়ন এবং মানুষের সেবায় তারা নিবেদিত ছিল। কিন্তু তাদের সুখী জীবনের এক নির্দিষ্ট দিক ছিল না। তারা সন্তানের অভাব অনুভব করছিলেন। এই অভাব তাদের মনকে কিছুটা বিষণ্ণ করে তুলেছিল। একদিন একটি দূর দেশ থেকে একজন সাধু রাজ্যে আগমন করলেন। তিনি রাজাকে এবং রানীকে আশ্বাস দিলেন যে তাদের সন্তান হবে যদি তারা একটি বিশেষ পরীক্ষার মাধ্যমে তাদের প্রেম এবং সমঝোতার প্রমাণ দিতে পারেন। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল তাদের সম্পর্কের গভীরতা পরীক্ষা করা। পরীক্ষা শুরু হলো। প্রথম পরীক্ষাটি ছিল মহল থেকে বেরিয়ে জনগণের মধ্য দিয়ে তাদের সমস্যাগুলি শুনতে হবে এবং সমাধান করতে হবে। রাজা সঞ্জীব এবং রানী মাথুরী ধৈর্য এবং সহানুভূতির সাথে জনগণের সমস্যাগুলি শোনেন এবং সমাধান করেন। দ্বিতীয় পরীক্ষাটি ছিল একটি বিশেষ দুর্গম স্থানে যেয়ে একটি হারানো রত্ন উদ্ধার করতে হবে। এই অভিযান তাদের মধ্যে একে অপরের সহানুভূতি এবং সহযোগিতার অভাবনীয় দিকগুলো উন্মোচন করল।
নানা কষ্ট ও প্রতিকূলতার মধ্যে তারা একে অপরকে সহায়তা করে দুর্গম স্থানটি অতিক্রম করলেন। তৃতীয় এবং শেষ পরীক্ষাটি ছিল একটি জ্ঞানপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া। এই প্রশ্ন ছিল, সত্যিকার ভালোবাসা কি? রাজা এবং রানী এই প্রশ্নের উত্তর দেবার জন্য গভীর চিন্তা ভাবনা করলেন এবং তাদের অভিজ্ঞতার আলোকে একটি অসাধারণ উত্তর প্রদান করলেন। সত্যিকার ভালোবাসা হলো একে অপরের খুশি ও দুঃখে পাশে থাকা, একে অপরকে সম্মান করা এবং একসাথে পৃথিবীকে সুন্দর করে তোলা। পরীক্ষা শেষে সাধু তাদের উত্তর শুনে খুবই সন্তুষ্ট হলেন। তিনি বললেন, তোমরা নিজেদের মধ্যে যে গভীর সম্পর্ক এবং প্রেমের প্রমাণ দিয়েছ, তাতে আমি নিশ্চিত যে তোমরা আগামী দিনে একজন সন্তানের অভিভাবক হবার যোগ্য। পরবর্তীকালে রাজা সঞ্জীব এবং রানী মাধুরী একটি সুন্দর কন্যা সন্তান লাভ করলেন। সেই সন্তান তাদের জীবনে নতুন সুখের আস্বাদন এনে দিল। তাদের সম্পর্ক আরও শক্তিশালী হলো এবং তারা তাদের রাজ্যের জন্য আরও ভালোভাবে কাজ করতে লাগলেন। তাদের মেলবন্ধন এবং প্রেম রাজ্যের মানুষের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠল। এসব পড়ে পড়ে আখিও রাজ্যের প্রতি আরও প্রেম বোধ করছিল। সেও তার সাথে একটা সুখী সংসার, ছোট্ট সংসারের স্বপ্ন দেখে। কোনো একদিন রাজ চিরকালের জন্য তার হয়ে যাবে। তারা একাকী অনেক সময় কাটাবে, বাগানের ফুল তুলবে। রাজ তার জন্য ভৃঙ্গ রাজ ফুলের মালা গেঁথে দিবে, তার মাথায় পরিয়ে দেবে। আবার কখনো রাজ অভিমান করে থাকবে, আখি তার অভিমান ভাঙাবে, তাদের মাঝে ভাব হবে, আড়ি হবে। এসব নিয়ে সে সুখের স্বপ্ন দেখতে থাকবে। তার একটি ছোট্ট সংসার হবে। এদিকে আখির জগতে একটি নতুন হুমকি দেখা দেয়। একজন শক্তিশালী জাদুকর আখির জগৎ জয় করতে চায়। সে আখির জাদুকরী শক্তি চুরি করে নিজেকে আরও শক্তিশালী করতে চায়। জাদুকর আখিকে ধরতে আসে। দুষ্টু জাদুকর আখির জগৎ জয় করতে চাইত, কারণ সে জানত এই জগতের জাদুকরী শক্তি ব্যবহার করে সে সারা বিশ্বকে জয় করতে পারবে। আখি রাজের প্রতি মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়েছিল। সে যে কোনো উপায়ে রাজকে তার সঙ্গী করতে চাইত, কারণ ওর প্রতি আখি অনেক বেশি দুর্বল হয়ে পড়বে। তখনই আখির নিজস্ব শক্তি কম কাজ করবে, আর এতে সে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই তার সাথে থাকা আয়না আবার তার দুর্বলতাটা ধরতে সক্ষম হয়েছিল। সে আখিকে আগে থেকে একটু ইঙ্গিত করেছিল। একদিন আখি একান্তে আনমনে বসেছিল আর মুচকি মুচকি হাসছিল। তার হাসিটা বেশ রহস্যময় লাগছিল। সে মনে মনে রাজকে কল্পনা করেই মূলত হাসছিল। এই সময় আয়না কি তার অনুসরণ করছিল। আখি আয়নাকে বলে, এই আয়না, বলো তো আমার রাজের চোখে আমি কেমন? আয়না বলে, রাজ যেমন আপনিও তেমন, কিন্তু আপনি যদি দুর্বল হয়ে যান তাহলে অনিষ্ট হয়ে যাবে। আখি তারপরও সেই কথার তোয়াক্কা করে না। সে বলে, ওসবের ধার ধারি না, আমার রাজ আমার সাথে থাকলেই তো হবে, আর কি লাগে। আর আমি আর আমার রাজ দুজন একসাথে বসে গল্প করব, আমাদের সংসার হবে, ব্যাস, আর কি লাগে। তখন আয়নাটি তাকে সাবধান করে বলে, দেখুন আবার পরে কষ্ট পান না যেন। আয়নার এসব কথা রাজের একদমই ভালো লাগে না। তাই সে আয়নাকে বলে, তুমি বেশি কথা বললে এখান থেকে ফেলে দিব তোমাকে। বেশি পাকনামি শুরু করেছ। মনে রেখো, তুমি শুধু আমাকে সঙ্গেই দাও, আর দেখো রাজকে, সেও আমাকে ভালোবাসে। সে আমার জন্য মরিয়া, আর আমিও তার জন্য। আমাদের মাঝে ভুলেও তুমি এসো না, তাহলে তোমার বেশ খারাপ হবে বলে দিলাম। এই বলে আখি সেখান থেকে চলে যায়। সে আয়নার ওপর তখন অনেক রেগেছিল। রাগে সে ছটফট করছিল একদম। তার এমন ইচ্ছে হচ্ছিল যে সে আয়নাকে একেবারে ভেঙেই ফেলবে। তারপর সে মন ভালো করার জন্য প্রাসাদের এদিক থেকে ওদিক উড়ে উড়ে যাচ্ছিল। অতঃপর সে তার শয়নকক্ষে চলে আসে। সেখানে এসে সে একটু আরাম করছিল, আর তখনই তার পুরো শরীরে ব্যথা শুরু হয়। তার হাত পা একদম ব্যথায় ছিঁড়ে যাচ্ছিল। সে কিছুতেই উঠে দাঁড়াতে পারছিল না। আয়নাও বুঝতে পারছিল না কি করবে সে একবার ভাবে রাজকে এসব কিছু জানাতে, এরপরে আবার ভাবে এসব রাজ জানলে আরও কেলেঙ্কারি হয়ে যাবে। এমনিতেই আখি তার উপর রেগে আছে, তাই সে আর কিছুই করে না। কিছুক্ষণ পরে আখি দাঁড়াতে সক্ষম হয়, কিন্তু সেও তখন বুঝতে পারে যে তার সাথে অনিষ্ট হতে চলেছে। সে এটাকে নর্মাল অসুস্থতা ভেবেই বসে থাকে। সেই অসুস্থতায় আখি বেশ কদিন রাজের কাছে যেতে পারেনি। অতঃপর আখি একটু সুস্থ হয়, আর এদিকে রাজ ও আখির চিন্তায় বিভোর হয়ে পড়ে। সে সারাবেলা একা পুকুর ঘাটে বসে থাকে। তার সময় যেন কাটছিলই না। সে সারাক্ষণ আখির কথাই ভাবতে থাকে, আর তার মনে হতে থাকে আখি
তার সাথে প্রতারণা করেছে। মনের মধ্যে এসব নানা চিন্তা আসতে থাকে। তার মনে হতে থাকে আখি তার আর হবে না। এভাবে সেও বেশ হতাশায় পড়ে যায়। কিছুতেই সে বুঝে উঠতে পারছিল না সে এখন কি করবে, তার কি করা উচিত। এদিকে আখিকেও ভুলতে পারছিল না তখনও সে। আর এদিকে আখির এমন পরিস্থিতি হয়েছে তার কারণ তার উপর জাদু বশ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে বশ করার জন্য দুষ্টু জাদুকর সেবিল তার উপর জাদুবিদ্যা প্রয়োগ করে। সেবিল অনেক দিন ধরেই চেষ্টা করতেছিল কিভাবে আখির জাদুবিদ্যা কেড়ে নেওয়া যায়। আখির কিছু জাদুবিদ্যার মধ্যে হলো সে একজন অসুস্থ মানুষকে হরফর গাছের শেকড় দিয়ে মন্ত্র পাঠ করে দিলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত। একবার এমনই এক সময় তার মা ও বোন নিখোঁজ হওয়ার পরবর্তী সময়ের কথা। আখির দুঃসম্পর্কের এক বোন, সে প্রচণ্ড পেটের পীড়ায় কোরাচ্ছিল। সবাই ভেবেছিল হয়তো সে মারাই যাবে, কিন্তু আখি গিয়ে সেখানে উপস্থিত হয় এবং সে সেই হরফের গাছের দুটো শেকড় নিয়ে মন্ত্র পাঠ করে তার বোনকে সে শেকড় দিয়ে গা হাত পা মুছে দেয়। তারপর সে সুস্থ হয়ে ওঠে। এরপরেই সবাই আখির ওপর অসুস্থ হলে ভরসা করতে থাকে। মূলত সে তার মায়ের কাছে এই বিদ্যা শিখেছে। তার মা তাকে বিদ্যা শিখিয়ে দিয়েছে এবং সে সাথে এই বিদ্যার মাধ্যমে সে মানুষের উপকার করার জন্য কাজে লাগাতে বলেছে। তারপর থেকেই সে একের পর এক মানুষের উপকার করেছে। এদিকে সে জাদুকর হাড় ফর গাছের সেই উপকারী জ্ঞান সম্পর্কে জানতে পারে। আর বিদ্যা কেবলমাত্র আখি জানত। আখিকে বন্দি করে সে আখির কাছ থেকে জোর করে এই বিদ্যা চুরি করতে চাইত। আর এটা সে মানুষের অপকারে কাজে লাগিয়ে অনেক শক্তিশালী একজন হয়ে উঠতে চায়। সে হরফর গাছের সন্ধান পাওয়ার পর এই গাছ সম্পর্কে ভালো জানে কে এমন মানুষ খুঁজতে থাকে। হরফের গাছের বিশেষ একটা বৈশিষ্ট্য হলো এই গাছগুলোর শেকড় একটার সাথে আরেকটা লাগানো থাকে। তাই সে জাদুকর একটা হরফর গাছকে জিজ্ঞেস করে যে কে এই গাছের শেকড় ছিঁড়ে। তখন হরফর গাছটা আখির নাম বলে দেয়। কিন্তু জাদুকর এটুকু জানলেও সে আখিকে চিনতে পারেনি। সে অনুসন্ধান করতে থাকে আখিকে। আর এদিকে আখির দুনিয়ায় একজন ও আখিকে অনেক পছন্দ করে এটা আখিও জানে। সে অনেকবার তাকে মানা করাতেও সে আখিকে বিয়ে করতে চায়, সেটা যে কোনো মূল্যেই হোক। তাই সে আখির জন্য তাকে পাওয়ার জন্য জাদুবিদ্যার আশ্রয় নিতে থাকে। সে জাদুবিদ্যার দরুন আখির এমন সমস্যা হয়েছে। তারপর সুস্থ হলে আখি আবার রাজের কাছে ছুটে যায়। রাজ তখন তার ঘরে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। সে অনেক আনমনা হয়ে আখিকে নিয়ে ভাবছিল। তার মনে তখন আখিকে নিয়ে নানা প্রশ্ন আসতে থাকে। আখি কেন তার সাথে এমন করলো, এমন হাজারটা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে থাকে। এমন সময় আখির মতো একজনকে ভৌ ভৌ করে যেতে দেখল। এমন মনে হলো তার। এরপর সে জানালা দিয়ে উকি দিতেই দেখে সে আসলে আখির মতো দেখতে অন্য কেউ না, সে আসলে আখি। তার ভালোবাসার মানুষটা যে কি করে তাকে না চিনে থাকে। আখি একটু দূর থেকে তাকে দেখে হাসছে। এরপর সে জানালা দিয়ে এসেই রাজের সাথে কথা বলে। রাজের জানালার পাশে ওদিকটাতে কেউ সহজে আসে না, কারণ তার জানালার পাশেই বাঁশ ঝাড়ের ঝোপ। আখিকে কাছে পেয়ে রাজ খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে। সে আখির চুলে হাত বুলিয়ে আদর করে দেয়। তার কপাল থেকে চুল সরিয়ে কানে গুজে দেয়, তোমাকে ছাড়া আমি একদমই থাকতে পারি না। আমার একটা প্রহরও কাটে না তোমাকে ছাড়া। আমার কাছে তুমিই সব। এতদিন এলে না কেন? আমার যে দারুণ ভয় হয় তোমাকে নিয়ে। আমার দিবস একদমই ভালো কাটে না। সারাদিন আমার কাটে বিষণ্ণতায়। রাত কাটে শুধুমাত্র তোমার কথা ভেবে ভেবেই। এতদিন আসনি কেন বলো? তখন আখি বলে, আমার অসুখ ছিল, জানি না কেন এমন হয়েছে, সেজন্য তোমার কাছে আসতে পারিনি। আমারও অনেক কষ্ট হয়েছে। আমিও মোটেই ভালো ছিলাম না। বারবার শুধু তোমার কথাই মনে হতে থাকছিল, কিন্তু তোমার কাছে আসতে পারিনি। আচ্ছা বলো না রাজ, তুমি কি আমায় ভালোবাসো? আমি যে তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না। আমার অনেক কষ্ট হয় তোমাকে ছাড়া। রাজ বলল, তুমি এমনটা কেন বলছো? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। আমরা দুইজন দুজনের ভিন্ন জগতের। তোমার জগৎ আর আমার জগৎ দুইটাই আলাদা জগৎ। আমাদের অনেক বাধা বিপত্তি আছে। তোমাকে ভালোবাসার অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক শত্রুদের মোকাবেলা করতে হবে। কিন্তু আমি এসবের জন্য প্রস্তুত আছি। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমার হয়ে থাকব, একসাথে সুখের সংসার গড়ব। তোমার হাতে হাত রেখে অনেক পথে হাঁটব। আমাদের একটা সুখের সংসার হবে, সেখানে আমরা থাকব। তখন আমি বললাম, তোমাদের জগতে সবাই যেমন কষ্ট করে জীবিকা নির্বাহ করো, আমাদের ওখানে আমাদের তেমন কষ্ট করতে হয় না।
আমরা অনেক সুখে থাকি, যদি না জাদুকর এসে আমাদের বশ করে। আর আমাদের মাঝে অনেক দুষ্ট আছে, তারা সবার অনিষ্ট করতে চায়। তারা সবাইকে চায় তাদের বশে আসুক, তারা সবচেয়ে শক্তিশালী একজন হয়ে উঠুক। এরা অনেক খারাপ আর নিষ্ঠুর হয়। এরা কাউকে ছাড় দিবে না, জানি না আমাকে দিবে কিনা। তাই তো আমার অনেক পীড়া হয়েছে। রাজ তখন হকচকিয়ে ওঠে। সে আরও বিস্তারিত জানতে চায় আখির কি হয়েছে, সেটা জানার জন্য তাকে জোর করতে চায়। তখন আখি তাকে সবটা খুলে বলে, একদিন আমি একটা পুতুল নিয়ে খেলছিলাম, বেশ কয়েক মাস আগের কথা। সেটা তখন মা আর বোন নিখোঁজ হওয়ার বেশ কয়েক মাস পরের ঘটনা। আমার হাত থেকে পুতুলটি পড়ে যায় নিচে, আর সেই পুতুলটি পড়ে গিয়ে কথা বলতে থাকে। তারপর আমি সেখানে রক্ত দেখতে পাই। এ রক্ত কোথা থেকে এলো তা খুঁজে বের করতে চেষ্টা করছিলাম, কিন্তু তার আশেপাশে এমন কিছু খুঁজে পাইনি যে তাতে রক্ত থাকতে পারে। আমি রক্ত দেখে চিৎকার দিয়ে বলি, আশেপাশে কেউ আছে কিনা? তখনই এক ভৌতিক কণ্ঠ শুনতে পাই। সে বলে, আমাকে খুঁজছিস নাকি তুই? তুই নাকি অনেক সাহসী, আমাকে দেখে সহ্য করতে পারবি তো? আমি সাহসের সাথে বললাম, আমি ভীতু না, সাহস থাকলে সামনে এসে দেখো, তোমাকে আমি মেরেই ফেলবো। এরপর আমি যা দেখলাম তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। তখন রাজ বলে, কি দেখেছো বলো আমায়। আখি একটু থেমে দম নিয়ে আবার বলতে শুরু করলো। সে বলল, তখন আমি দেখেছি তার মাথার উপরে আরও একটা বড় মাথাওয়ালা, চোখগুলো আস্ত একটা আগুনের ফুলকি, তার সারা শরীরে ভয়ঙ্কর সব চিহ্ন, আর পোড়া মাংস খুলে যাচ্ছে এমন একজনকে। তখন সে জোরে জোরে আওয়াজ করে বলছিল, এই পুতুল তুই কোথায় পেলি? জানিস এটা জাদুর পুতুল, এর মাধ্যমেই তোর মাকে বসে এনেছি। তোর মাকে অনেক বলেছিলাম একে সবসময় যত্নে রাখবি, যেন পরে ব্যথা না পায়, আর সে ব্যথা পেলে আমিও ব্যথা পাই। একে এভাবে 100 জন সম্মান এবং যত্ন করলে আমি হয়ে উঠব অনেক বড় মাপের জাদুকর। তখন আমি ভয়ে ভয়ে তার পরিচয় জানতে চেয়েছিলাম। সে বলে, সে সাবিল। সাবিল আমার নাম, তবে মনে রাখিস তুই তোর মায়ের কর্মের ফল ভোগ করবি, তোকে করতেই হবে। এ বলে সে চলে যায়। তারপর রাজ বলে, এই সাবিলটাকে, আর সে তোমার মাকে কেনই বা এভাবে বন্দি করে রাখবে? তখন আখি বলে, আমাদের জগতে অনেক জাদু চলে, সে যেটা যত বেশি রপ্ত করবে সে তত বেশি ক্ষমতাধর হয়ে যাবে। আর তার জন্য তারা যারা ইতিপূর্বে এসব রপ্ত করেছে তাদের বশে আনতে চায়। অনেকে আবার এমনও হয় যে তারা অন্যের অনিষ্ট করার জন্য এসব করে থাকে, যার ফলে তারা ক্ষমতার অধিকারী হয়। সবাই তাদেরকে ভৎসনা করতে থাকে। তারা এমন ক্ষমতা পাওয়ার জন্যই মূলত অন্যের অনিষ্ট করে থাকে। তখন রাজ বলে, আচ্ছা তোমার মায়ের কি এমন কোনো ক্ষমতা ছিল যে তারা তোমার মাকে বশ করেছে? তখন আখি বলে, হ্যাঁ, মা অনেক কিছু করতে পারত। মা সাধারণ অসুস্থ মানুষকে সুস্থ করতে পারত হরফের গাছের শেকড় দিয়ে। আবার কেউ যদি কখনো কোনো জাদুকরের হাতে বন্দী হয়ে যায়, তবে মা তাকে সেখান থেকে উদ্ধার করে আনতে পারত। মা তাকে সেই সব জাদুকরের হাত থেকে মুক্তি করে আনতে পারত। তাই এটা ওই জাদুকর সহ্য করতে পারছিল না। তখন রাজ তাকে অনেক সান্ত্বনা দেয় আর বলে, এরপরে কেউ তার কোনো অনিষ্ট করতে আসলে তাকে সেও আখি মিলে ধ্বংস করে ফেলতে পারবে। রাজ তার যে কোনো পরিস্থিতিতে পাশে থাকবে, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। এবার আখিও তার হাত ধরে তার হাতে চুম্বন করে আর আজীবন একে অপরের পাশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। এভাবে আরও কিছুদিন তাদের বেশ ভালোই যাচ্ছিল। আখিও প্রতিদিন নিয়ম করে রাজের সাথে দেখা করত, তার সাথে সময় কাটাতো। তারা একে অপরকে বেশ ভালো সম্মান করত, একান্তে অনেক সময় কাটাতো। তাদের জীবন অন্য সাধারণদের মতো অনেক ভালোই চলছিল। তারা দুজনই ভিন্ন ভিন্ন দুনিয়ার মানুষ হলেও বোঝাপড়া অনেক ভালো ছিল তাদের মধ্যে। এর মধ্যে আখির জীবনে আরও একবার সে বিপদ দেখা দেয়। কোনো এক অলৌকিক শক্তি তাকে বারবার আঘাত করছিল, তাকে নিয়ে দেওয়ালে চেপে ধরেছিল। আখি যন্ত্রণায় ছটফট করছিল, কিন্তু তারপরেও সে তাকে ছাড়ে না। তাকে উপরে তুলে নিচে ফেলে দেয়, তার মাথার চুলগুলো ধরে গাছের সাথে বেঁধে রাখে। তার প্রাসাদের পাশে একটা বাগান আছে, সে তাকে সেখানে নিয়ে গিয়ে মেরে ফেলতেই যাবে। ঠিক তখনই তাকে এসে বাঁচায় এক ঋষি। ঋষি তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে তার নিজ কুটিরে এনে আশ্রয় দেয়। আঘাতের জন্য আখি প্রায় মরেই যাচ্ছিল। সেই মুহূর্তে ঋষি এসে তাকে সেখান থেকে উদ্ধার করে। ঋষির তত্ত্বাবধানে আখি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। ঋষি আখি আর রাজের বিষয় জানত। আখি আর রাজের মধ্যে ভালোবাসা বজায় ছিল, এসবটা সে জানত। ঋষি আখিকে বলে, তুমি যদি রাজকে চাও তোমার জীবনসঙ্গী করতে, তাহলে তোমাদের একসাথে অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক সমস্যা আসবে তোমার। তুমি রাজকে ভালোবাসো, এটা তোমার দুর্বলতা। তুমি এখানে ভেঙে পড়ো, তাই তো তোমার শক্তিও এখানে কাজ করে না। তুমি নিঃস্ব হয়ে যাও, বল প্রয়োগের কোনো ক্ষমতা তোমার থাকে না এতে। কিন্তু তোমাকে তোমার এই ভালোবাসাকেই জয় করতে হবে। নিজের দুর্বলতাকে তোমার শক্তিতে রূপান্তরিত করে নিতে হবে, তবেই তুমি জয় করতে পারবে।
তখন আখি সে ঋষির কাছে আরও কিছু জানতে চায়, সে কি করে তার দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে পারবে। তখন ঋষি তাকে বলে, তুমি রাজকে তোমার সব বিপদে পাশে পাওয়ার ব্যবস্থা করতে হবে। সেই একই সাথে রাজও যেন তোমাকে তার প্রতিটি বিপদে পাশে পায় সে ব্যবস্থা করতে হবে। তখন আখি জানতে চায়, তা কি করে ঋষিমশাই, কি করে এমন অসাধ্য কাজটা সমাধান করা পসিবল হবে। তখন ঋষি তাকে বলে, তোমাদের দুই ভিন্ন জগতের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করো, যার মাধ্যমে তোমরা সমস্যা হলে তুমি তাকে কাছে পাবে, আর তার কোনো সমস্যা হলে সে তোমাকে কাছে পাবে। এই বলে ঋষি চলে যায়। সে চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবার আসে। এবার সে হাতে একটা দোয়াত আর অন্য হাতে একটা স্টার নিয়ে এসে বলে, এই নাও, এখানে থাকা কালিতে তারকা চিহ্নটার ছাপ এঁকে নিয়ে তোমার কপালে দিবে একটা তারকা চিহ্ন, আর রাজের কপালে দিবে অন্য একটা, যাতে করে তোমার সমস্যা হলে রাজ তোমার পাশে থাকতে পারে, আর রাজের সমস্যা হলে রাজ তোমার দুনিয়ায় চলে এসে তোমাকে রক্ষা করতে পারে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আখিও সুস্থ হয়ে ওঠে। তারপর সে সেখানে রাজের কাছে ছুটে আসে। এসে রাজকে বলে সবটা ঋষি যে কাজটা তাকে করতে বলেছে সে সেটাও করে। ঋষির কথা অনুযায়ী সে তার কপালে একটা তারকা চিহ্ন এঁকে দিয়ে আসে আর বলে, এই চিহ্ন আমাদের বন্ধনের চিহ্ন। আজ থেকে তুমিও চাইলে আমার দুনিয়ায় যেতে পারবে, আর যখন তুমি অনেক কষ্টের মধ্যে থাকবে তখন এই তারকা চিহ্ন জ্বলতে থাকবে, আর সে খবর আমিও পেয়ে যাব। সেই একই কাজটা আমার সাথেও হবে। তোমার কোনো সমস্যা হলে আমিও বুঝতে পারবো, আর দুইজন একসাথে এসে সব সমস্যার মোকাবেলা করব। এ বলে আমি রাজের মাথায় একটা তারকা চিহ্ন এঁকে দিই, আর সে চিহ্নে চুম্বন করে চলে যায়। এরপর একদিন আখি রাজকে নিয়ে আসে তার আসমানের জগতে। দুজন একসাথে আখির বাংলো বাড়ির চারদিকটায় ঘুরে বেড়ায়। তারা তাদের ভবিষ্যতে বাড়িতে অনেক সময় কাটাবে, একান্তে নিরিবিলি অনেকটা সময় তারা একসাথে থাকবে, এটাই তাদের লক্ষ্য মনে করে সে। তারা তাদের একটা ছোট্ট সংসার গড়বে এখানে, এই স্বপ্ন দেখে। এখানে তারা অনেকটা সময় কাটাবে, তাদের সংসার, রাজকন্যা আসবে, তারা এসব নিয়ে নিজেদের জীবন গড়বে, এসব স্বপ্ন দেখতে থাকে। বাগান থেকে ফুল তুলে দুজন মিলে রাজ সে ফুলগুলো দিয়ে মালা গেঁথে দেয় আখিকে, আখি সে ফুলের মালা পরে। তারপর তারা গাছ থেকে ফল পেড়ে খায়। রাজকে নিয়ে সে তার ঋষির কাছে যায়। দুজন মিলে সেই ঋষিকে অনেক কৃতজ্ঞতা জানিয়ে আসে। এদিকে আয়নাটিও তাদের এসব দেখে সহ্য করতে পারছিল না। তার মনে মনে একটু হিংসা হচ্ছিল। মনে মনে বলছিল, খুব তো হলো এবার সাহেবকে পেয়ে আমায় ভুলে গেলে, দেখবো এক সময় কতদিন থাকে তোমার এই সাহেব বাবু। আর এইদিকে সে জাদুকরও দুষ্ট চাল চালতে থাকে। সে রাজকে আর আখিকে একসাথে দেখে ফেলে। তারপর তার মনে হতে থাকে, এই সেই জন যার উপর আখি অনেক দুর্বল, তাই তাকে বশ করার জন্য আগে বশ করতে হবে একে। কিন্তু জাদুকর চাইলেও তাকে বশ করতে বা তার অনিষ্ট করতে পারত না সহজেই। তার কারণ সে হলো ভিন্ন এক জগতের, যে জগতে জাদুকরের খুব বেশি প্রভাব পড়তে পারে না। তাই সে শুধুমাত্র মোক্ষম সুযোগের অপেক্ষায় ছিল। সে নতুন নতুন ফাঁদ পাততে থাকে বশে আনার জন্য, কিন্তু তার কোনো ফাঁদই কাজ করছিল না। অবশেষে সে ভাবল, রাজের জগতের কেউই পারে তার জন্য কোনো ক্ষতি বয়ে আনতে, কোনো অমঙ্গল করতে। আর রাজের কখনো কিছু হলে আখি কোনোভাবেই ভালো থাকতে পারবে না, তার শক্তি কমে আসবে, সে ক্রমেই আরও দুর্বল থেকে দুর্বলতর হতে থাকবে। তাই সে রাজের জন্য অন্য কোনো এক নারীর ফাঁদ করে, যেন সে রাজকে তার মাধ্যমে অনিষ্ট করতে পারে। অতঃপর সে খুঁজতে খুঁজতে এক রাক্ষস বংশের সুন্দরী মেয়েকে খুঁজে পায়। মেয়েটাও একটা জাদুকরী ছিল, সহজেই সে মানুষকে বশে আনতে পারত। মেয়েটার নাম ছিল তুলি। তুলি আর রাজ একই গ্রামে বাস করত। তুলিদের বাড়িটা ছিল ঘাটের পশ্চিম পাশের বাড়ি। তুলি আর তুলির বাবা যে জাদুকর জিন পরীদের বশে এনে মানুষের ক্ষতি করত তা সবাই জানত। সে রাজের মাকে চোখে চোখে রাখত, কেননা রাজের মাকে বশে আনতে পারলে সে খুব সহজেই রাজকে পেতে পারবে। তারপর একদিন রাজের মা যায় ঘাটে। রাজের মাকে দেখে তুলিও তখন ঘাটে যায়। পানি আনার নাম করে সে মূলত তার মাকে জব্দ করতে যায়। রাজের মা তখন পানি তোলার জন্য পানির পাত্র ঘাটে ছেড়ে দিয়ে রশি দিয়ে পানি তুলছে। ঠিক তখনই তুলি ওনাকে ধাক্কা মেরে ফেলে দেয় ঘাটের পানিতে, আবার নিজে গিয়ে ওনাকে পানি থেকে তুলে। রাজের মা তখন মৃত্যুর সেই লড়াই করছিল, সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। ঠিক তখনই তুলি পানিতে নেমে রাজের মাকে পানি থেকে তুলে নিয়ে আসে। এরপর সে রাজের মায়ের পেটে চেপে মুখ দিয়ে পানি বের করে। এই সুযোগে সে রাজের মায়ের পেটে একটা কবচ ঢুকিয়ে দেয় তার জাদুকরি বিদ্যার মাধ্যমে। এরপর রাজের মা সুস্থ হয়ে ওঠে। রাজের মা বলল, কে তুমি মা, আমাকে বাঁচালে এইভাবে? আমি তোমাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাই? এমন এক বিপদের সময় তুমি এসে আমাকে বাঁচালে, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না মা। তুলি বলল, ছি ছি কাকিমা, কি যে বলেন আপনি, আপনি তো মরতে যাচ্ছিলেন প্রায়। এটা তো আমার কর্তব্য আপনাকে একটু সাহায্য করা। এভাবে বলবেন না কাকিমা, আমি আমার দায়িত্বটুকুই শুধু পালন করেছি। রাজের মা বলল, তা তুমি অনেক বড় হও মা, তোমার নাম কি? সে বলে, তুলি, তুলি আমার নাম। তারপর সে রাজের মাকে সেখান থেকে নিয়ে বাড়িতে দিয়ে যায়।
রাজের বাড়িতে আসার পর তুলি রাজকে দেখতে পায়, আর সে মনে মনে বলে, এই তাহলে আমার লক্ষ্য। একে দেখে তো বোকাশোকাই মনে হচ্ছে, খুব সহজই হবে তাকে হাতের পুতুল বানাতে। রাজও তুলিকে দেখে চিনে ফেলে যে তারা মানুষের অনিষ্ট করে। রাজ তাকে দেখার পর বলে, কি ব্যাপার আপনি? আর আমার মায়ের কি হয়েছে? কি করছেন আপনি? কি অবস্থা হয়েছে মায়ের? তখন রাজের মা বলে, তুই এভাবে কেন বলছিস ওকে? ওই তো আমাকে বাঁচালো, পানিতে পড়ে গিয়েছিলাম আমি। তখন রাজের মা তুলির দিকে তাকিয়ে বলে, মা, তুমি আমার ছেলের কথা কিছু মনে করো না, ও বুঝতে পারেনি তাই এমন করেছে। তখন তুলি বলে, না না কাকিমা, আমি কিছু মনে করিনি, ঠিক আছে, আপনি সাবধানে থাকবেন, আজ আমি আসি। তখন রাজের মা বলে, আসি মানে কি? এত বড় উপকার করলে তুমি, যাও ঘরে যাও, বসো। এ বলে রাজের মা তুলিকে নিয়ে ঘরে যায়। রাজের মা তখন রান্না করছিল, তার সামনে তুলি এসে চোখ লাল করে তার দিকে তাকিয়ে বলে, তোর ছেলেকে সাবধান করে দে, যেন সে আমার সাথে এমন ব্যবহার করার সাহস ভুলেও না করে। রাজের মা তুলির দিকে তাকিয়ে বলে, ভ্যাবাচাকা খেয়ে যায়, আর তাকিয়ে তাকিয়ে সে তার বশ হয়ে যায়। তারপর তুলির কাছে সে জাদুকর আসে, সে জানতে চায় রাজের মাকে সে বশে আনতে পেরেছে কিনা। তখন তুলি বলে, তার বলতে এমন বশীকরণ করেছি যে সে আমার বশে না, শুধু হাতের পুতুল হয়ে গেছে। এ বলে তারা হাসতে থাকে। হাসতে হাসতে অদ্ভুত দেখতে জাদুকরটি দাঁতে দাঁত কেটে বলে, এবার চূড়ান্ত সাফল্য আমার, আর ক্ষয় সে আখির। তার পরের দিন সে জাদুকর যায় রাজের বাড়িতে। সে রাজের বাড়িতে যায় ঘটকের বেশে। সে রাজের মাকে বিয়ের বিষয়ে বলে। রাজের মাকে বাবাকে জানতে চেয়ে বলে, মেয়েকে আপনি চেনেন? ওই দিন আপনাকে বাড়িতে এনে দিল না ওই মেয়েটা? মেয়েটার বাবাও বড্ড ভালো মানুষ গো, আপনাদের ছেলের সাথে বিয়ের সম্বন্ধটি সেই দিয়েছে। মেয়েটাও আপনার ছেলেকে দেখেছে, তারও বড্ড মনে ধরেছে আপনার ছেলেকে। তা কোথায় আপনার ছেলে, দেখান তো। তখন রাজের মা রাজকে ডেকে আনে, তাকে দেখিয়ে বলে, এই আমার ছেলে, একদম লক্ষ্মী ছেলে, অনেক মা ভক্ত, মায়ের কথা ছাড়া কিছুই ভাবে না। তখন রাজের কপালে তারকা চিহ্নটি জাদুকর দেখতে পায়। এটি দেখে সে চমকে যায়, কারণ এতে সে জোর করে কিছুই করতে গেলে তখন আঁখিও চলে আসবে সেখানে, আর কেলেঙ্কারি বেঁধে যাবে। তাই তাকে যা করতে হবে অনেক গোপনে করতে হবে। তখন জাদুকরটি রাজের মায়ের সাথে কথা বলে চলে যায়। এরই মাঝে আরেক হট্টগোল বেঁধে যায়। রাজ তার মাকে জানিয়ে দেয় সে এখন বিয়ে করতে পারবে না, আর ওই মেয়েকে তার ভালোই লাগেনি মোটেও। এসব শুনে রাজের মা অনেক রেগে যায়, আর সে রাজকে অনেক থাপ্পড় মারে আর বলে, কত বড় সাহস, আমার কথার বাইরে গিয়ে কথা বলিস, আমি আর কিছুই শুনতে চাই না। রাজ ও তার মায়ের এসব ব্যবহারে অবাক হয়ে যায়। সে কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিল না তার মা তাকে এভাবে মারতে পারল, যে মা তাকে অনেক ভালোবাসত, কখনো তার গায়ে হাত তুলে নেয়। আর তার এমন ব্যবহার সত্যি অনেক ভাবায় রাজকে। সে মাকে বলে, মা, তুমি এসব কি করছো? কেন এমন করছো? তুমি তো কখনোই আমার সাথে এমন করনি। আজ আমার জীবনে এত বড় একটা সিদ্ধান্তের সময় তুমি এমন করলে কেন? আমার কি কোনো সিদ্ধান্ত থাকতে পারে না? আর তুমি যা ইচ্ছে তাই কেন করে যাচ্ছ? এসব শুনে তার মা আরও বেশি রেগে যায়। সে বলে, আমার কথাই শেষ কথা, আমি আর কিছুই শুনতে চাই না। এ বলে তার মা সেখান থেকে চলে যায়। পরের দিন রাজ ভাবে সে আখিকে এ বিষয়ে জানাবে, কিন্তু সেদিন আখিও আর আসেনি তার কাছে। আর এদিকে আখির সাথেও ঘটে এক বিপত্তি। সাবিল জাদুকর তাকে তার বাড়িতে বন্দি করে রাখে। সেদিন আখি তার বাড়ি থেকে একটু বাইরে গিয়েছিল। সে মূলত তার বাড়ির পাশের বাগানে যায় ফলমূল তুলতে। আর এরই ফাঁকে সাবিল হরফর গাছের অনেকগুলো শিকড় তুলে আনেন, আর হরফের গাছের সাথে তর্কি গাছের শিকড়ও আনেন। আর এসব দিয়ে আখির বাড়ির চারদিকটা বন্দি করে রাখে। আর আখি যখন বারান্দা দিয়ে ঢুকে, সাথে সাথে তাকেও বন্দি করে ফেলে। এমনভাবে সে তার ঘরের বাইরে বের হয়ে আসতে পারবে না। আর এই সুযোগেই সে এদিকে গিয়ে রাজের সাথে তুলির বিয়েটা দিয়ে দিতে পারবে। আর এভাবেই আখিও আরও মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। আখি এমন বিপদে রাজের কপালের তারকা চিহ্নটা জলজল করতে থাকে। তখনই রাজ বুঝতে পারে যে আখির অনেক বিপদে পড়েছে, আর সে আখির জগতে চলে যায়। আখির জগতে গিয়ে সে দেখতে পায় আখি তার ঘরে বন্দি অবস্থায় আছে, বের হতে পারছে না। রাজ কী করবে সে কিছুই বুঝতে পারছিল না। তখনই সে ঋষির কাছে যায় ছুটে। ঋষির কাছে গিয়ে সবটা খুলে বলে আখির অবস্থা। ঋষিও সবটা শুনে বুঝতে পারে যে এটা এক সাবিলেরই কাজ হবে। সে আখিকে বশ করার জন্য এমন করেছে। এখন কি করা উচিত রাজের সেটা জানতে চায় রাজ। তখন ঋষি বলে, তুমি আখির ঘরের চারপাশে কিছু শেকড় বাকড় পড়ে পাবা, সেগুলো তোমাকেই তুলতে হবে। মনে রেখো, আমি সেখানে যেতে পারবো না, তুমি ভিন্ন জগতে, তাই এসব শেকড় বাকড় তোমার উপরই প্রভাব বিস্তার করতে পারবে না, তুমিই তুলতে পারবে এসব। কিন্তু প্রতিটা শিকড় তোলার পর তোমার জন্য পরের ধাপটা আরও কঠিন হয়ে যাবে। এভাবে সে প্রথমে একটা শিকড় তুলতে সক্ষম হয়, আর প্রথম শিকড় তোলার পরেই একটা হাওয়া এসে আচমকা রাজকে ফেলে দেয় সেখান থেকে। রাজ পড়ে যায়, তার হাতেও প্রচণ্ড ব্যথা পায়।
কিন্তু তারপরেও সে হাল ছাড়ে না। সে আরও বেশি মনোবল নিয়ে পরের ধাপে যায়। এবার সে হাতে ব্যথা পায়, কিন্তু তারপরেও সে হাল ছাড়ে না। সে আস্তে আস্তে সবগুলো শিকড় তুলে ফেলতে সক্ষম হয়, কিন্তু সে শরীরের অনেক জায়গায় ব্যথা পায়। আঁখি ভেতর থেকে বের হয়ে আসে। তখন রাজের এই অবস্থা দেখে আঁখি অনেক কষ্ট পায়। আঁখি বলে, কি হয়েছে তোমার? এমনটা কি করে হলো? কেন এলে তুমি? এভাবে নিজের জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দিলে তুমি? রাজ বলল, তোমাকে বিপদের মুখে পড়তে দেখে আমি কিছুতে ঠিক থাকতে পারিনি, তাই চলে এলাম তোমার কাছে। আঁখি এবং রাজ বুঝতে পারে যে তাদের প্রেম সব বাধা পেরিয়ে যেতে পারে। তারা দুজনে মিলে একটি নতুন জগৎ গড়ার স্বপ্ন দেখে, একটি জগৎ যেখানে মানুষ এবং পরীরা একসঙ্গে শান্তিতে বাস করবে। একটু সুস্থ হয়ে রাজ আবার চলে আসে আঁখির জগৎ থেকে। এসে দেখে তার মা অনেক অসুস্থ হয়ে গেছে। রাজ জানতে চায় কিভাবে এমন হলো। তখন তিনি সব ঘটনা খুলে বলে। আসলে রাজ বাড়িতে না থাকায় রাজের মা একাই বাড়িতে ছিল। সন্ধ্যায় রাজের খোঁজে বাইরে বের হয়। আমি তোর খোঁজে হারিকেন নিয়ে বাইরে বের হয়েছিলাম। তারপর এই পুকুর ঘাটের ওখানে যেতেই আমার হারিকেনটা নিভে যায়। রাজ বলল, মা তুমি জানো না আমি বাড়িতে নেই, মানে কোনো বন্ধুর বাড়িতে আছি। মায়ের কাছে একটু মিথ্যা বলেছে। এর আগেও তো বহুবার এমন হয়েছে। রাজের মা তখন রাজকে থামিয়ে পুরো ঘটনাটি বলে। হারিকেন নিভে যাওয়ার পর সব অন্ধকার হয়ে যায়। আর তখন পুকুর পাড়ের নারিকেল গাছ থেকে কেউ হাসছে এমন শব্দ শোনার পর উনি চমকে যায়। আর তখনই নারিকেল গাছে কে বলতেই একজন বলে, আমি তোর জম। আমি এসেছি তোকে বোঝাতে যে তোর ছেলে রাজ বেশ বার বেড়ে গেছে, তাই তোকে দিয়ে তোর ছেলেকে সাহায্য করতে হবে। এ বলে সে এসে রাজের মাকে গলা টিপে ধরে, আর ওনার জিভ বের হয়ে আসছিল। এমন সময় একজন পুকুর পাড় দিয়ে যাচ্ছিল, আর সে এসে তাকে উদ্ধার করে। রাজের মা বলে, বল না বাবা, কি করেছিস তুই? সবাই তোর এমন শত্রু হয়ে গেল কেন? কে করছে আমাদের সাথে এমন? তখন রাজ বিষয়টা আন্দাজ করতে পারে এটা কার কাজ হতে পারে। তুলি জাদুকরি যে এমন করেছে এটা সে বুঝতে পারে, কিন্তু সে তার মাকে এসব কিছুই বলে না। সুযোগের অপেক্ষা করতে থাকে আবার কখন তুলি আসবে। আর রাজও বুঝতে পারে তুলি মূলত তার চোখ দিয়ে মানুষকে বশ করে ফেলে। ওই দিন অন্ধকার থাকায় তার মাকে বশ করতে পারেনি, তাই তার মা ওই দিনের সব ঘটনা বলতে পারছে। এরপর সব কিছুই আগের মতোই ভালো চলছিল। এরপর একদিন তুলি আর ওই জাদুকর কথা বলে। জাদুকর জেনে গেছে যে এভাবে আর হবে না। এখন সরাসরি তাদের রাজকে জোর করে হলেও বিয়ের পিঁড়িতে বসাতে হবে, তাই আগে তাকে রাজের সে তারকা চিহ্নটা তুলে নিতে হবে। পরের দিন তুলি আর তার সাথে জাদুকরটি অন্য ছদ্মবেশে রাজের বাড়িতে আসে। জাদুকরটি ভিক্ষুক সেজে আসে। তারপর জাদুকর রাজের মায়ের কাছে ভিক্ষা চায়। রাজও সেদিন বাড়িতেই ছিল। রাজ তুলিকে দেখে চিনে ফেলে এবং তুলি যাতে কোনোভাবে তার মাকে বশ করতে না পারে তাই সে তার মায়ের চোখ বন্ধ কাপড় দিয়ে ঢেকে দেয়। তখন তুলি বুঝে যায় এবার আর সহজে তারা পেরে উঠতে পারবে না, তাই সে সবার আগে চলে যায় রাজের সেই তারকা চিহ্নটা তুলে ফেলতে। রাজও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই সে তুলির চাল বুঝে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বারবার। এভাবে বেশ কয়েকবার করার পর জাদুকর এসে রাজকে পেছন দিক থেকে ধরে ফেলে, আর এই সুযোগে তুলি রাজের তারকা চিহ্নটি তুলে ফেলে আর তার মাকে তুলি বেঁধে ফেলে। তারকা চিহ্ন তুলে ফেলার পর আঁখি বুঝতে পারে কিছু একটা গড়বড় হচ্ছে তার আর রাজের সম্পর্কের মাঝে, তাই সে আর কিছু না ভেবে রাজের কাছে চলে যায়। রাজের বাড়িতে এসে দেখে ওই জাদুকর সাবিল আর একটা মেয়ে মিলে তারা রাজের মা আর রাজকে বন্দি করে ফেলেছে। ইতিমধ্যে তারা রাজকেও বশ করে ফেলেছে, আর সে দেখে তার মাথার তারকা চিহ্নটাও আর নেই। তাই রাজকে এক্ষেত্রে কোনো সাহায্যই করতে পারবে না। তাই সে মাথা ঠান্ডা রেখে ভাবে এভাবে সাবিল তার বিদ্যা কাজে লাগাতে পারবে না, কিন্তু তুলি পারবে। আর তুলিও বেশ শক্তিশালী একজন, তাই তার মূল লক্ষ্য হলো তুলিকে জব্দ করা। তুলি আঁখিকে দেখে চিনে ফেলে। সে হি হি করে হাসি দিয়ে বলে, তুই সেই মেয়ে যার জন্য রাজ মরতেও ভয় পায় না? তবে দেখে নে তোকে এবার কি করি আমি। তখন আঁখি বলে, হ্যাঁ আমি সেই, তবে আমি সেই মেয়ে না, আমি পরীর জগতের। এই জগতেও আমার শক্তি কাজ করবে, কারণ আমার আর রাজের যোগসূত্র রয়েছে, আর আমরা একজন অপরজনকে প্রচণ্ড ভালোবাসি। দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না, তুইও পারবি না। তখন তুলি অনেক রেগে যায় আর বলে, তোকে আজকে আমি শেষ করে ফেলবো, কেউ তোকে আর বাঁচাতে পারবে না। এই বলে তুলি তার জিভ দিয়ে আঁখিকে মারতে চায়। আঁখিও তার পাখা দিয়ে তা রুখে দেয়। এভাবে তারা তুমুল যুদ্ধ লেগে যায়। একসময় তুলি প্রায় তাকে মেরেই ফেলবে। সে সময় আঁখির মনে হয় সে হয়তো একা পেরে উঠতে পারবে না। সে তারকা চিহ্নটা তারা কোথায় লুকিয়ে রেখেছে তা খোঁজার চেষ্টা করে। সে চোখ বন্ধ করে তার অলৌকিক শক্তি দিয়ে খুঁজে পায় তারকা চিহ্নটি। তারকা চিহ্নটি জাদুকর লুকিয়ে রেখেছে। আঁখি সেটি খুঁজে তারপর সেটি তুলে এনে রাজের কপালে আবার লাগিয়ে দেয়। তারপর তারা দুইজনে মিলে তুলিকে জব্দ করে। তুলির আসল অস্ত্র ছিল তার জিভ, তাই রাজ আর আঁখি মিলে তার জিভ টেনে কেটে দেয়, আর তুলি তখন পড়ে যায়।
তারপর আঁখি তার পাখা দিয়ে ঝাপটা মেরে তুলিকে দূরে ফেলে দেয়। তুলি পড়ে গেলে তাকে আবার সে পাখার ঝাপটা দিয়ে ফেলে দেয়, আর তখন তুলি মারা যায়। আর এদিকে তুলির অবস্থা অনেক খারাপ দেখে সাবিল পালাতে থাকে, আর এটা দেখে আঁখি তার উপর হামলা করে তাকে একদম ক্ষতবিক্ষত করে ফেলে। অতপর তাকেও আঁখি হত্যা করতে যাবে, তখন সে বলে, আমি তোমার মা আর বোন পাখির খোঁজ দিচ্ছি, আমাকে মেরো না। এই বলে আঁখিকে সে একটা মানচিত্র দেয় যেখানে তার মায়ের আর আঁখির খোঁজ পেতে পারে আঁখি। তারপর আঁখি তাকে ছেড়ে দেয়, কিন্তু সে জাদুকরের লাঠিটি রেখে দেয় যেন সে আঁখি আর কোনো অনিষ্ট করতে না পারে। এভাবে আঁখি আর রাজ দুজন মিলে তুলি আর জাদুকরকে জব্দ করে ফেলে। তাকে তারা প্রাণ ভিক্ষা দেয়, কারণ সে তার মা আর বোনের খোঁজ দেয়। তারা দুজন বিবাহের বন্ধনে আবদ্ধ হয়। তারপর তারা দুজন মিলে আঁখির মা আর বোনকে খুঁজে বের করে। তার মা অনেকদিন পর আঁখিকে দেখে বেশ অবাক হয়ে যায়, আর দুজনকে দেখে তার মাও বেশ খুশি হয়। তারপর তারা দুজন মিলে সুখের সংসার গড়ে তোলে, যেটা তাদের অনেক দিনের স্বপ্ন ছিল।